আরে কাকলি বৌদি, আমি শুনলাম আজকাল তুমি নাকি তোমার ডিমে একদম তা দিতে চাও না। ডিমে তা না দিলে তো তোমার সন্তানের ক্ষতি হবে। ধুর টনি দিদি, তুমি যে কি বলো না, আমার তো ডিমে তা দিতে একদম ভালো লাগে না। জানো, সারাদিন ইচ্ছে করে শুধু নদীর পাড়ে এসে ঘুরে ঘুরে বেড়াই। আরে কাকলি বৌদি, সে তো তুমি পরেও করতে পারবে। আগে তো ডিম ফুটে ছানা বের হোক। হ্যাঁ হ্যাঁ, সে পরে দেখা যাবে। তোমার থেকে আমার জ্ঞান নিতে হবে না। ঠিক আছে কাকলি দিদি, তুমি যা ভালো মনে করো তাই করো। তবে এবার আমি চললাম। টোনা তো আবার বাসায় একাই আছে। টোনা তো আমার ডিম পাহারা দিচ্ছে। এসব বলে টুনি বাসায় চলে যায়। অন্যদিকে কাকুলি কাকু বাড়িতে চলে যায়। তুমি ডিম বাড়িতে রেখে কোথায় গিয়েছিলে শুনি? আজকাল দেখছি তুমি একদম ডিমে তা দিতে যাচ্ছ না। আমি যখন খাবার খুঁজতে যাই তখন তুমি খেলতে চলে যাও, আর আমাদের ডিম যে একা বাড়িতে পড়ে থাকে সে খেয়াল কি তোমার আছে? শোনো কালু, আমার ডিমে তা দেওয়া নিয়ে তোমার কোনো মাথা ঘামাতে হবে না, বুঝেছো? আর আমি যে ঘুরে ঘুরে বেড়াই, খেলে বেড়াই, সেটা তোমাকে টুনি বলেছে তাই না? হ্যাঁ, নিশ্চয়ই এটা তোমাকে টুনি বলেছে। ওই টুনির তো খেয়ে দেওয়ার কাজকর্ম নেই, সারাক্ষণ শুধু আমার পিছনে পড়ে থাকা। শোনো কাকলি, আমাকে এসব তুমি দিদি কেন বলতে যাবে বলো তো? আমি রোজ খাবার নিয়ে এসে দেখি তুমি বাড়িতে থাকো না। শোনো, আমার সন্তানের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। ঠিক আছে ঠিক আছে, এবার কি খাবার এনেছো দাও তো। খাবার খেয়ে আমি আমার ডিমে তা দিতে বসবো। এরপর কাকলি কাক খাবার খেয়ে ডিমে তা দিতে বসে, আর এভাবেই দিন কাটতে থাকে। এই যে ডিমের বাবা, শোনো, আজ থেকে আর নদীতে জল আনতে যাব না, বুঝলে? আজ থেকে তুমি জল আনবে। আর শোনো, আমি ডিমে তা দেওয়ার কোনো ঘাটতি রাখতে চাই না। আমি চাই আমাদের অনেক সুন্দর একটা ছানা বের হোক। তুমি একদম ঠিক বলেছো টুনি। আমিও চাই আমাদের ছানা অনেক সুন্দর হোক। ইস, কবে যে ডিম ফুটে ছানা বের হবে আর আমাকে বাবা বাবা বলে ডাকবে, আমার তো ভাবতেই অনেক ভালো লাগছে টুনি। এভাবে টোনা আর টুনি ওদের ছানাকে নিয়ে ভাবতে থাকে। এভাবেই আরো দুদিন কেটে যায়। একদিন সকালে কালু কাকের ঘুম ভেঙে যায়। আরে এই কাকলি আবার কোথায় গেছে? হ্যাঁ, আর এভাবে ডিম রেখে ও যে কেন চলে যায় আমি তো কিছুতেই বুঝতে পারি না। ইস, বড্ড জল তেষ্টা পেয়েছে আমার, কি যে করবো। দূর, আর ভালোই লাগছে না। আজকালে আসুক বাড়িতে কাকলি। কালু কাক যখন এসব কথা বলছিল তখনই সেখানে টোনা চলে আসে। আরে কালু দাদা, তুমি এখানে বসে বসে কি ভাবছো গো? এ কি, কাকুলি বৌদি এভাবে ডিম ফেলে রেখে কোথায় গেছে? সেটাই তো ভাবছি সোনা দাদা, এভাবে ডিমে তা না দিলে তো আমার ছানার অনেক সমস্যা হবে, কিন্তু কাকলি তো সেটা বুঝতেই চায় না। তুমি চিন্তা করো না কালু দাদা, আমার মনে হয় কাকুলি বৌদি নদীর ধারে ঘুরতে গেছে। তুমি বাসায় থাকো কেমন, আমি গিয়ে কাকুলি বৌদিকে ডাক দিয়ে নিয়ে আসি। এ কথা বলে টোনা নদীর ধারে চলে যায়। আরে কাকুলি বৌদি, তুমি কি গো? হ্যাঁ, এভাবে নদীর ধারে বসে গল্প করছো? আর তোমার ডিমে কে তা দিবে শুনি? এক্ষুনি বাসায় চলো, কালু দাদা তোমাকে ডাকছে। ধুর, এই কালুর জ্বালা আমার আর সহ্য হচ্ছে না। কি যে করি আমি ভেবেই পাচ্ছি না। এই তোরা গল্প কর, আমি বাসায় যাচ্ছি। এরপর কাকলি কাক বাড়িতে যেতেই কাকলি, তোমাকে আমি আর কত বোঝাবো বলো তো? এখন তো আমার মনে হচ্ছে তোমাকে বিয়েটা করাই আমার ভুল হয়েছে। সারাদিন তোমার খালি অলসতা, তোমাকে তো সবকিছু আমি এনে দিই, তাহলে কেন যে তুমি এমনটা করো বুঝতেই পারি না আমি। এসব কথা বলে কালু কাক সেখান থেকে চলে যায়। আর এভাবেই দিন কাটতে থাকে। একদিন সকালে টুনির ডিম ফুটে একটি মিষ্টি সুন্দর ছানা বের হয়। টোনা, এই টোনা, দেখো আমাদের একটা মিষ্টি আর নাদুস নুদুস ছানা হয়েছে। কি যে ভারী সুন্দর দেখতে। মা, ও মা, তুমিও অনেক সুন্দর দেখতে। মা, বাবা, ও বাবা, তুমিও অনেক সুন্দর দেখতে জানো। আমার তো এতদিন তোমাদের খুব দেখতে ইচ্ছে করেছে বাবা। আজ আমার খুব খুশি লাগছে তোমাদের দেখতে পেয়ে। দেখো টোনা, দেখো আমাদের মেয়ে কত সুন্দর কথা বলতে পারে। হ্যাঁ মা, তুমিও তো অনেক ভালো। তুমি আমার কত যত্ন করেছো। তুমি আমাকে একা রেখে কোথাও যাওনি, নদীর পাড়েও যাওনি ঘুরতে। তুমি অনেক ভালো মা,
বাবা, তুমিও কিন্তু অনেক ভালো। তুমি সব সময় মাকে সাহায্য করেছো। সত্যি আমি তোমাদের মতো মা বাবা পেয়ে অনেক খুশি হয়েছি। আমার তো আরো আগে ডিম ফুটে তোমাদের দেখতে ইচ্ছে করেছিল। দেখেছো টুনি, আমাদের মেয়েটা কি সুন্দর করে কথা বলছে। ইস, আমার তো অনেক ভালো লাগছে টুনি। আচ্ছা রে মা, এবার থেকে তুই তোর মায়ের সাথে সারাক্ষণ ঘুরে বেড়াবি, কেমন? সন্তান পেয়ে টোনা আর টনি যখন এমন খুশি হচ্ছিল, অন্যদিকে কাকলির ডিম ফুটে একটি ডানা শুকানো প্রতিবন্ধী ছানা বের হয়। দেখেছো কাকুলি, দেখেছো? আজ তোমার অবহেলার জন্য আমার ছানাটার এই অবস্থা হলো। কতবার আমি তোমাকে বলেছি ডিমের অনেক যত্ন নাও, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি। এবার বুঝলে তো? মা, ও মা, তুমি খুব বাচ্চা। তুমি কখনোই আমার যত্ন নাওনি। তুমি যখন আমাকে একা রেখে নদীর পাড়ে যেতে, তখন আমার খুব কষ্ট হতো মা। একদিন তুমি আমাকে রেখে চলে গেলে, আর ঘন্টার পর ঘন্টা ফিরলে না। আর তখন আমাকে ঠান্ডা দেওয়ার কারণে আমার ঠান্ডাটা শুকিয়ে গেছে মা। মা জানো, সেদিন আমি খুব কান্না করেছিলাম। তুই আর এভাবে বলিস না রে মা। আমি এখন বুঝতে পারছি আমি অনেক অন্যায় করেছি রে মা। আজ আমার অবহেলার জন্য তোর এমনটা হয়েছে। বিশ্বাস কর, আমি ইচ্ছে করে এমনটা করিনি মা। আমার যা হয় তা তো হয়ে গেছে। তুমি পরবর্তী দিন পেলে আর এমনটা করো না মা। ওরা যখন এসব কথা বলছিল, তখনই টুনি মিষ্টি নিয়ে আসে। কালু দাদা, কাকলি দিদি, এই নাও মিষ্টি। তোমরা মিষ্টি খাও। আমার অনেক সুন্দর নাদুস নুদুস একটা মেয়ে হয়েছে। এ কি, তোমার ছানার ডানা তো শুকিয়ে গেছে। তোমাকে বলেছিলাম না বৌদি, তুমি ঠিক করে তোমার ডিমে তা দাও। দেখেছো, আজ তোমার ভুলের জন্য তোমাদের কত বড় ক্ষতি হয়ে গেল। আমি সবটা বুঝতে পেরেছি বৌদি, কিন্তু কি আর করব বলো। আমি যে ভুল করে ফেলেছি তা তো এখন আর শোধরাতে পারবো না, তাই না? এতে তো আর কোনো লাভ হবে না। ঠিক আছে বৌদি, তবে তুমি আর ভেবো না। চলো, আমার এক পরিচিত সাধু বাবা আছে, আমরা তার কাছে তোমার মেয়েকে নিয়ে যাই। উনি নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে দিবেন। এরপর টুনি কাকুলি কাকের ছানাকে পিঠে নিয়ে আর কাকুলি কাককে সাথে নিয়ে কবিরাজের উদ্দেশ্যে রওনা দেয়। টুনি মাসি, টুনি মাসি, তুমি কত ভালো। তুমি আমাকে নিয়ে কত ভাবছো। এরপর ওরা কবিরাজের কাছে যায় আর কবিরাজকে সবটা খুলে বলে। ও, এই ব্যাপার। তোমরা কোনো চিন্তা করো না বাছারা। কাকলি, এই নে গোলাপি ভুট্টা। এই গোলাপি ভুট্টা তোর মেয়েকে 3 দিন খাওয়ালে তোর মেয়ে একদম সুস্থ হয়ে যাবে রে। তোর আর কোনো ভয় থাকবে না তখন। এরপর ওরা গোলাপি ভুট্টা নিয়ে চলে আসে। এরপর কাকলি ওর মেয়েকে গোলাপি ভুট্টা 3 দিন খাওয়াতে থাকে। আর 3 দিন ভুট্টা খাওয়ার পর কাকলির মেয়ের ডানা একদম ঠিক হয়ে যায়। এরপর ওরা সুখে শান্তিতে ওদের দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, অলসতার পরিণাম কি হতে পারে। তাই আমাদের অলসতা না করে সময়ের কাজ সময়ে করতে হবে। নাহারপুর জঙ্গলে এক টুনি তার মেয়ে টুকিকে নিয়ে বাস করত। টুনি অনেক বোকা ছিল, কিন্তু বোকা হওয়া সত্ত্বেও সে ছিল ভীষণ পরিশ্রমী। মা, আজকে এতটুকু খাবার কেন মা? মারে, ঘরে তো এতটুকু খাবারই ছিল রে মা, সব ফুরিয়ে গেছে। এখন যে তোকে আমি কি খাওয়াবো সেটাই ভাবছি। এখন তো যেভাবেই হোক খাবারের যোগান দিতে হবে, কিন্তু বর্ষার দিনে কি করবো রে মা? তারা মামি যখন এসব কথা বলা বলি করছিল, তখনই তাদের জানালার পাশে দাঁড়িয়ে কালু কাক সব কথা শুনছিল। সুযোগ বুঝে কালু কাক টুনির ঘরের ভিতরে আসে আর টুনিকে বলে, টুনি বোন, আমি জানালার পাশে সব কথা শুনেছি। আমি তোমাদের সাহায্য করার জন্যই এখানে এসেছি। শোনো, আমরা কিছুদিনের জন্য যদি ইগল দাদার জমিগুলো ধার নেই আর তাতে ভুট্টা চাষ করি, তারপর বাজারে বিক্রি করি, তাহলে কেমন হয় টুনি বোন বলো তো? ভালোই তো হয়, বুদ্ধিটা তো খারাপ না। চলো আমরা কালকে ইগল দাদার কাছে যাই। আচ্ছা ঠিক আছে। এরপর পরের দিন সকালে দুজনে মিলে ইগলের কাছে যায়। ইগল দাদা, তোমার জমিটা যদি একবারের জন্য আমাদের ধার দিতে, তাহলে আমাদের অনেক উপকার হতো ইগল দাদা। আচ্ছা ঠিক আছে, তবে একটা শর্ত আছে। প্রত্যেক ফসলের ভাগ আমাকে 1/3 দিতে হবে। আচ্ছা ঠিক আছে দাদা, সে আর এমন কি কঠিন কাজ?
এরপর কালু আর টুনি মিলে ঈগলের কাছ থেকে জমিটা ধার নেয়। এরপর টুনি, তুমি কাল সকাল সকাল জমিতে গিয়ে কাজ শুরু করে দিও, কেমন? কেন, তুমি আসবে না? আরে পাগলি, আমি তো আসবই। তুমি তো জানো আমি পরিশ্রম করতে কত ভালোবাসি। পরিশ্রম যে আমার রক্তে মিশে আছে, তাই না? সেটা কি তুমি জানো না নাকি? আচ্ছা ঠিক আছে কালু দাদা, আমি সময় মতো চলে আসব। এসব বলে কালু তার বাড়িতে চলে যায়। পরের দিন সকাল সকাল টুনি জমিতে চলে আসে আর একা একাই পুরো জমিটা চাষ করতে থাকে। ওইদিকে কালু কাক নাক ডেকে ঘুমাতে থাকে। এদিকে টুনি মনে মনে ভাবে, আমি তো একাই সব কাজ করে ফেললাম, কিন্তু কালু দাদা তো এখনো এলো না। দেখি তো ওর বাড়িতে গিয়ে ওর কোনো বিপদ হলো না তো আবার। এরপর টুনি কালু কাকের বাসায় যায় আর গিয়ে দেখে কালু কাক নাক ডেকে ঘুমাচ্ছে। কালু দাদা, ও কালু দাদা, তুমি জমিতে না গিয়ে এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ? আর আমি একাই কত পরিশ্রম করে এলাম। টুনির ডাকে কালু কাকের ঘুম ভেঙে যায়। আর বলো না টুনি, আমি তো জমিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। ঠিক তখনই আমার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ে। এরপর আমি আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, এজন্যই আমি জমিতে যেতে পারিনি। তবে তুমি কোনো চিন্তা করো না টুনি, আমি কাল অবশ্যই অবশ্যই জমিতে যাব। ও আচ্ছা কালু দাদা, আমি আজ আসি। আর হ্যাঁ, কাল কিন্তু তুমি অবশ্যই জমিতে যাবে। আচ্ছা ঠিক আছে টুনি। এরপর টুনি তার নিজের বাড়িতে চলে যায়। মা, ও মা, তুমি আজকে কিন্তু আমাকে ওই ঘুম পাড়ানি গানটা বলে ঘুম পাড়িয়ে দেবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে রে মা, আয় আমার এখানে শুয়ে পড়। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, আমার সোনামণির চোখে ঘুম নেই, ঘুম দিয়ে যেও। এভাবে টুনি গান শোনাতেই টুকি ঘুমিয়ে পড়ে। এরপর টুনিও ঘুমিয়ে পড়ে। এরপর রাত গড়িয়ে সকাল হয়। মা টুকি, চল আমার সাথে জমিতে, চল তুই, আমি বীজ ছিটিয়ে দেব আর তুই বসে থাকবি। আর একটু বেলা হলে তোর কালু কাকাও চলে আসবে। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি আর টুকি মিলে জমিতে যায় আর টুনি একা একা সব বীজ জমিতে ছিটিয়ে দেয়। অন্যদিকে কালু কাক বাড়িতে আরামে শুয়ে থাকে। বরাবরের মতো টুনি সব কাজ শেষ করে আবারও কালুর বাড়িতে যায়। আচ্ছা কালু দাদা, তুমি আজও জমিতে গেলে না যে? আর বলো না টুনি, আজকেও আমি জমিতে যাওয়ার জন্য বের হয়েছিলাম। তখনই আমার মা অসুস্থ হয়ে পড়ে। আমি যদি আমার মাকে তখন হাসপাতালে না নিয়ে যেতাম, তাহলে মাকে একদম বাঁচানো যেত না। মাকে নিয়ে দৌড়াদৌড়ি করে আমি খুব ক্লান্ত হয়েছিলাম, তাই একটু বিছানায় শুয়েছিলাম টুনি। কখন যে ঘুমিয়ে গেছি নিজেও বুঝতে পারিনি। তবে টুনি, তুমি কোনো চিন্তা করো না, আমি কাল একদম ঠিক সময়ে জমিতে যাব। আচ্ছা ঠিক আছে কালু দাদা, তবে কাল আর যেতে হবে না। 3 দিন পর জমিতে সার দিতে হবে, তখন যেও, কেমন? আচ্ছা ঠিক আছে টুনি। এরপর টুনি নিজের বাড়িতে চলে যায়। দেখতে দেখতে 3 দিন কেটে যায়। টুনি প্রতিদিনের মতো আবারও জমিতে একা একা গিয়ে কাজ করতে শুরু করে। আর এদিকে কালু কাক বরাবরই ঘুমিয়েছিল, কিন্তু আজকে টুনি কালু কাকের বাড়িতে না গিয়ে নিজের বাড়িতে চলে আসে। মা টুকি, আমার শরীরটা খুব খারাপ লাগছে রে মা, আমি একটু শুয়ে পড়ি। তুই আজকে একটু রান্না বান্নাগুলো সেরে নিস মা। আচ্ছা ঠিক আছে মা, একা একা এত পরিশ্রম করার জন্যই তোমার শরীরটা আজ এত খারাপ হয়েছে। তুমি চুপটি করে শুয়ে থাকো, আমি রান্না সেরে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো মা। এরপর টুকি বাড়ির সব কাজ শেষ করে মায়ের জন্য ঔষধ আনতে যায়। ওইদিকে কালু কাক মনে মনে ভাবতে থাকে, আচ্ছা আজকে টুনি আমার বাড়িতে এলো না কেন? দেখি তো ওর বাড়িতে গিয়ে কি হয়েছে আজ ওর। এরপর কালু টুনির বাড়িতে যায় আর গিয়ে দেখে টুনি জ্বরে থরথর করে কাঁপছে। এ কি টুনি, তুমি এত অসুস্থ হলে কি করে? কালুর কথায় টুনি কোনো উত্তর দিতে পারে না। তখনই টুকি তার মায়ের জন্য ঔষধ নিয়ে আসে। এরপর টুকি টুনিকে তার ঔষধ খাইয়ে দেয় আর টুনির অসুস্থতার সব কথা টুকি কালুকে খুলে বলে। সব শুনে কালু কাকের তেমন কোনো মায়াই হয় না। সে টুনিকে রেখে নিজের বাড়িতে গিয়ে আবারও ঘুমাতে থাকে। এদিকে টুনি সারা রাত জ্বরে কাতরায় আর টুকি তার পাশে বসে সেবা করে। এরপর সকাল হয়। মা টুকি, তুই না ঘুমিয়ে এভাবে আমার পাশে বসে আছিস? তুই তো অসুস্থ হয়ে যাবি রে মা, এভাবে কাঁদছিস কেন পাগলি মেয়ে?
এই দেখ মা, আমার কিচ্ছু হয়নি। মা, মা, বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে। এখন তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে যে আমার কেউ থাকবে না মা, আমি যে নিঃস্ব হয়ে যাব। তুই শুধু শুধু চিন্তা করছিস মা, আমার তো কিচ্ছু হয়নি, আমি সুস্থ হয়ে গেছি তো। চল তো জমিতে একটু জল দিয়ে আসি। তারপর দুজনে মিলে জমিতে জল দিয়ে আসে। এরপর দেখতে দেখতে অনেক দিন কেটে যায়, এদিকে ভুট্টাও হয়ে যায় আর সেগুলো আবার পরিপক্কও হয়। এরপর টুনি কালু কাকের বাড়িতে গিয়ে বলে, কালু দাদা, কাল ফসলগুলো কাটতে হবে, তুমি অবশ্যই আসবে কিন্তু। এতগুলো ফসল তো আর আমি একা কাটতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি অবশ্যই ঠিক সময়ে চলে আসবো টুনি। এরপর টুনি নিজের বাড়িতে চলে যায়। এভাবে টুনি গাছ থেকে সব ভুট্টাগুলো আলাদা করে। এরপর ফসল ভাগাভাগির সময় চলে আসে। ঠিক সে সময়ে কালু কাক জমিতে আসে। আমি তো একাই সবগুলো ভুট্টা কাটলাম, তুমি কেন এলে না এতক্ষণ? আর বলো না, এবার আমিই যা অসুস্থ ছিলাম, তাই একটু হাসপাতালে গিয়েছিলাম, তাই আমি আসতে পারিনি টুনি। কিন্তু ভাগাভাগির সময় তো মিস করা যাবে না, তাই না? তুমি তো জানোই আমি কত পরিশ্রম করি, আমার রক্তে পরিশ্রম যে মিশে আছে। তাই বলি কি, তুমি এই গাছগুলো নাও, আর আমি তো বেশি পরিশ্রম করি, তাই না? তাই আমি এই ভুট্টাগুলো নেই। বোকা টুনি কালু কাকের এসব চালাকি একদম ধরতে পারে না, তাই সে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তারা যখন এসব কথা বলছিল, তখনই পুরো আকাশ কালো মেঘে ছেয়ে যায়। তখন টুনি তাড়াতাড়ি করে ভুট্টা গাছগুলোর আড়ালে লুকিয়ে পড়ে, আর কালো কাক তাড়াতাড়ি করে ভুট্টাগুলো নিয়ে যেতে ধরে। ঠিক তখনই একটা বাজ পড়ে কালুর মাথার উপর, আর কালু সেখানেই ছটফট করতে করতে মারা যায়। আর টুনি গাছের নিচে থাকায় ওর কোনো ক্ষতি হয় না। আর তার কিছুক্ষণ পর ঝড় থেমে যায়, আর টুনি ভুট্টাগুলো নিয়ে নিজের বাড়িতে চলে যায়। আর কালোর নিথর দেহ সেখানেই পড়ে থাকে। রূপপুর জঙ্গলে এক টোনা আর টুনি বাস করত। টোনা কোনো রকমে দিনমজুরের কাজ করে তার সংসার চালাতো। একদিন টুনি তার বাবার বাড়ি থেকে একটি আমের চারা নিয়ে আসে। টোনা, এই চারাটা আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। আমি ভাবছি এই চারাটা উঠোনের এক কোণে লাগিয়ে এর অনেক যত্ন করব। তোমার যা ভালো মনে হয় টুনি, তুমি তাই করো। তুমি তো জানোই তোমার খুশিতেই আমার খুশি। আচ্ছা ঠিক আছে টোনা। এরপর টুনি তার আমের চারাটা উঠোনের এক কোণে লাগিয়ে দেয়। এরপর থেকে সারা দিন টুনি ওই আম গাছটির যত্ন করতে থাকে। এভাবেই এক দু একটা করে দিন পার হতে থাকে, আর ছোট্ট আম গাছটাও দিন দিন বড় হতে থাকে। আম গাছ, তুই একটা করে দিন পাড়ি দিয়ে বড় হচ্ছিস, আর আমি যেন তোর মাঝে আমার নতুন প্রাণ দেখতে পাচ্ছি। তখনই টোনা বাড়িতে ফিরে আসে, আর টুনিকে একা একা কথা বলতে দেখে টোনা বলে, কি গো টুনি, এখানে একা একা কি বিড়বিড় করছো? টুতে টুতে ধরলো নাকি তোমাকে? না গো, তা নয়, দেখোই না এই আম গাছটা যত বড় হচ্ছে, আমি আমার মনের ভিতর ততই প্রশান্তি পাচ্ছি। মনে হচ্ছে এই আম গাছের সাথে আমার নিবিড় সম্পর্ক আছে। বুঝতে পেরেছি, তাহলে এই আম গাছই তোমার মাথা খেয়েছে। আচ্ছা, ওসব এখন বাদ দাও তো, আমাকে জলদি খেতে দাও, আমার বড্ড ক্ষুধা লেগেছে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এরপর টুনি টোনাকে খেতে দেয়। এরপর খাওয়া শেষে টোনা নিজের কাজে চলে যায়। তারপর টুনি আবার তার আম গাছের কাছে যায়। ও আম গাছ, কেমন আছো তুমি? তোমার মনটা বুঝি খুব খারাপ? টুনির কথা শেষ হতে না হতেই আম গাছটি কথা বলে ওঠে। হ্যাঁ গো, আমার মন খারাপ। ও মা, তুমি কথা বলতে পারো? তা তোমার মনটা কেন খারাপ গো? হ্যাঁ গো, আমি কথা বলতে পারি। আমার মন খারাপ কেন শুনবে? শোনো তবে। তোমার মা যখন বেঁচে ছিল, তখন বীজ হিসেবে আমাকে ঘরের পাশে রোপণ করেছিল। কিন্তু অতিরিক্ত রোদ বৃষ্টির কারণে আমি বীজ থেকে বেড়ে উঠতে পারিনি। কিন্তু তোমার মা মারা যাবার পর আমি ধীরে ধীরে বড় হতে থাকি। তোমার মা আমাকে রোপণ করে বলেছিল, আমি তো আমার মেয়েটিকে কিচ্ছু দিতে পারিনি,
আমি এই আম গাছটা আমার ছোট্ট মেয়েটাকে দিব। এত কথা লুকিয়েছিল আম গাছ তোমার কাছে? জানো তো, তোমাকে যখন প্রথম তুলে নিয়ে এলাম তখন আমার মায়ের কথা খুব মনে পড়েছিল। তুমি আমার মায়ের হাতে স্মৃতি বলে হয়তো এমনটা লেগেছিল। হ্যাঁ গো মা, আমি তোমার কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করেছি। কিন্তু আমার অনেক যত্ন করবে, আমাকে একদম দূরে ঠেলে দিবে না, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি আমার মায়ের হাতে স্মৃতি হওয়ার কারণে আমি তোমাকে এখন থেকে গাছমা বলেই থাকবো। তুমি কি তাতে রাগ করবে? রাগ করবো কেন পাগলি মেয়ে? তুমি আমাকে মা বলে ডাকলে আমি অনেক খুশি হব জানো। এরপর থেকে টুনি আম গাছকে গাছমাতা বলেই ডাকতে থাকে। ওদিকে দেখতে দেখতে অনেকগুলো দিন পেরিয়ে যায় আর ছোট্ট আম গাছ অনেক বড় হয়ে যায়। এরপর আম গাছ ফুল দেয় আর ফুল থেকে অনেকগুলো ফল হয়। আর এত ফল হয় যে সেগুলো টুনি আর টুনা বিক্রি করে অনেক টাকা লাভ করে। তবুও টনি, তোমার এই আম গাছটা তো দেখছি আমাদের ভাগ্যের সহায়, আমাদের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। হ্যাঁ গো, ভাবছি যতগুলো টাকা জমিয়েছে সেগুলো দিয়ে সুন্দর একটা বাড়ি বানাবো। আচ্ছা ঠিক আছে টুনি, তাই হবে। এরপর টোনা আর টনি তাদের জমানো টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি বানায়। এদিকে গাছে টুকিটাকি যেগুলো আম আছে সেগুলো বিক্রি করে তাদের সংসার চালায়। এত তাড়াতাড়ি বড়লোক হওয়াতে বিষয়টা কালু কাকের নজরে পড়ে। আর কালু মনে মনে ভাবে, এই টোনা আম বিক্রি করে এত তাড়াতাড়ি এত বড়লোক হয়ে গেল। ইস, আমার যদি এমন একটা আম গাছ থাকতো তাহলে আমিও অনেক বড়লোক হয়ে যেতাম। কালু এসব ভাবতে ভাবতে নিজের কাজে মন দেয়। এদিকে দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। আম গাছ দিন দিন বৃদ্ধ হয়ে যায় ও আম দেওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলে। গাছমা, তোমার তো অনেক বয়স হয়েছে, তাই তোমার দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছে, তাই না গো? না পাগলি মেয়ে, আমার দাঁড়িয়ে থাকতে কোনো কষ্ট হয় না। শুধু এটা ভেবেই কষ্ট হয় যে তোমাদের আমি আর আম দিতে পারবো না, আর তোমরা আম বিক্রিও করতে পারবে না। তোমরা গরিব হয়েই থাকবে, এজন্য খুব কষ্ট হয়। এতে আমার কোনো দুঃখ নেই গাছমাতা, তুমি শুধু বেঁচে থাকো, আমি তাতেই অনেক খুশি। টুনি আর গাছ এভাবেই গল্প করছিল। এদিকে কালুর মাথায় এক শয়তানি বুদ্ধি চলে আসে। আমি যদি এই টুনির আম গাছটিকে মেরে কেটে অল্প দামে কাঠগুলো কিনে নিতে পারি, এরপর সেগুলো বেশি দামে বিক্রি করি, তাহলে আমার অনেক টাকা লাভ হবে। এর জন্য আমাকে টোনার মাথাটা খেতে হবে। টোনার মাথায় এমন কুবুদ্ধি দেব না, দাঁড়া দেখাচ্ছি মজা। এই বলে কালু টোনার কাছে যায় আর টোনাকে গিয়ে বলে, আরে টোনা দাদা, শুনলাম তোমাদের আম গাছটা নাকি বৃদ্ধ হয়ে গেছে, এখন আর আম দিতে পারছে না। আমি বলি কি, তুমি গাছটাকে কেটে বিক্রি করে দাও, আর বিক্রি করলে কাঠের জন্য বেশ টাকা পাবে। আর এভাবে বৃদ্ধ আম গাছটাকে ফেলে কি লাভ বলো? কোনো তো লাভ হচ্ছে না, ও তো কোনোদিন আমও দিতে পারবে না, বেকার বেকার জায়গাটা দখল করে রাখছে। এর থেকে তুমি ওই গাছটাকে বেচে দিলে কাঠগুলোর জন্য অন্তত কিছু টাকা পেতে পারো। এটা তুমি ঠিক কথা বলেছ কালু দাদা, আমি আজকেই বাড়িতে গিয়ে গাছটাকে কেটে ফেলবো। এই বলে টোনা বাড়িতে ফিরে যায়। টোনা টুনিকে বলে, টুনি, আমাদের বৃদ্ধ আম গাছটাকে কেটে ফেলি। এখন এটা তো আমাদের কোনো কাজেই আসছে না, তাই না? শুধু শুধু গাছটাকে রেখে আর কি করি বলো? না না টোনা, এটা কখনো নয়। আমি এই বৃদ্ধ আম গাছটাকে কখনোই কাটতে পারবো না। তুমি কাটবে না তাতে কি হয়েছে, আমি ওকে কেটেই ছাড়বো। টোনা, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? একটা কথা শান্তভাবে শোনো। আমরা গাছটাকে কাটতে পারি না টোনা। ও যখন তরুণ ছিল ওর আম বিক্রি করে আমরা কত লাভবান হয়েছি বলো। আজ ওর উপকারের কথা আমরা ভুলে যাব টোনা? আমরা যখন আম গাছ বৃদ্ধ হয়েছে বলে কাটতে চাচ্ছি, তেমনি আমরাও তো একদিন বৃদ্ধ হব। সেই দিন কি আমাদের সন্তানেরা আমাদের ফেলে দেবে বলো?
আমরা তো তখন ছেলে মেয়েদের কাজে আসবো না, তাহলে কেন তুমি গাছটাকে কাটতে যাচ্ছ বলো? ও বৃদ্ধ হয়েছে বলে কি আমরা ওর সব দায় ছেড়ে ফেলে দিব? একদিন যে সে আমাদের কত উপকার করেছে, সে সবকিছু কি ভুলে যাবো টোনা? টুনির এমন কথা শুনে টোনার মন গলে যায়। টোনা আর তেমন কিছু বলে না। তখন আম গাছ টুনি আর টোনাকে ডাকে। এরপর তারা আম গাছের কাছে যায়। এরপর গাছ ওদের বলে, এই দেখো, আমার বীজ পড়ে এখানে নতুন চারা গজিয়েছে। এই চারা দিয়ে তোমরা আবারও তোমাদের ভাগ্য ফেরাতে পারো। হ্যাঁ গাছমা, তুমি একদম ঠিক বলেছ। আমরা তোমার এই ছোট্ট চারা গাছের অনেক যত্ন করব, আর একে আমরা বড় করে তুলব। এরপর থেকে টোনা টুনি নতুন ছোট্ট চারা গাছের যত্ন নিতে থাকে। ধীরে ধীরে ছোট্ট আম গাছটা অনেক বড় হয়, আর সেই নতুন ছোট্ট আম গাছটার আম বিক্রি করে টোনা আর টুনি তাদের সংসার চালাতে থাকে। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।